সালমান এফ রহমান সহ ২৭ আইজিডব্লিউ অপারেটরের বিরুদ্ধে বিটিআরসির মামলা, ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। রপ্তানির খবরে বেশ চড়া ইলিশের আড়ত, সবজির বাজারেও বেশ উত্তাপ। আমদানি বাড়লেও আশানুরূপ কমেনি চালের দাম। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি করছে সিন্ডিকেট, অভিযোগ ক্যাবের। বেশিরভাগ ক্ষেত্রে ঋণ পাচ্ছেন না কৃষক। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। দুর্গাপূজাকে কেন্দ্র করে চাহিদা বেড়েছে ইলিশের। আগে ভাগেই মাছ কিনে রাখছেন অনেক ক্রেতা। ধারণা ইলিশের দাম কিছুটা কমেছে, কিন্তু বাজারে ভিন্ন চিত্র। ব্যবসায়ীদের যুক্তি, ভারতের রপ্তানির খবরে ইলিশের দাম আড়তে আরও বেড়েছে, তাই আহরণ বাড়লেও দাম কমছে না। অন্য মাছের বাজারও চড়া। এ বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। মাছ বাজারে এসে ইলিশের দোকানের সামনে আসলে বেশ কিছু অদ্ভুত অভিজ্ঞতা চোখে পড়বে। নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের কথাই যদি বলি, তারা দেখবেন মাছের দোকানের আশপাশ দিয়ে ঘোরাফেরা করেন, কেউ একটু দাম জিজ্ঞেস করেন, কেউ আবার দাম জিজ্ঞেস করার সাহসটাও করেন না, বেশিরভাগই উকি ঝুঁকি মেরে বা কিছুটা দেখে চলে যান। ব্যবসায়ীরা যেটি বলছেন, যেহেতু সামনে পূজা আসছে, পূজার কারণে এখন ইলিশের চাহিদা কিছুটা বেড়েছে, তার উপর ভারতের রপ্তানির খবরে নতুন করে মাছের আসলে দাম কিছুটা বেড়ে গিয়েছে আড়ত থেকেই। ইন্ডিয়া বেলা সব মাছ যাইতেছে, ইলিশের দাম কেজিতে 200 বাড়ছে। নদীতে মাছ কম, যেরকম মাছ উঠতেছে, জালুয়ারা যেরকম পাইতেছে, আমরা এরকম বিক্রি করতেছি। যখনই বাজারে ইলিশের দাম বেশি থাকে, তখনই দেখা যায় যে মানুষ অন্য মাছের দিকে বেশি ঝুঁকে পড়ে। সে কারণে কিন্তু চাষের যেগুলো রুই, কাতল, মৃগেল, সেগুলোর দাম কিন্তু 350 থেকে 400 টাকা, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি হয়ে যাচ্ছে। উপকূলের খবর জানতে আমরা চলে যাচ্ছি ভোলায় আমাদের সহকর্মী জুয়েল সাহার কাছে। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলার হাজিরাট বাজারে। নদী, সাগর, পুকুর এবং গেটের মাছের কিন্তু বেশ একটা সরবরাহ রয়েছে, তবে ইলিশের কিন্তু সরবরাহ তেমন কিন্তু আমরা লক্ষ্য করিনি। আর বাজারে যে পরিমাণ ইলিশ উঠেছে তার কিন্তু দাম ছিল ঊর্ধ্বগতি। সাধারণ ক্রেতারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। তারা কিন্তু জানিয়েছেন যে তাদের এই ইলিশটা কিন্তু তাদের ক্রয় ক্ষমতার বাইরে কিন্তু চলে গেছে। নদীর কোনো মাছ যা আছে দাম চড়া, মানে কিনা যায় না, ক্রয় ক্ষমতার বাইরে। এ কারণে আমরা মন চাইলে ইলিশ মাছ কিনে খাইতে পারি না। যারা মাছ বিক্রেতা এই বাজারে, চাঁদপুর, ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে কিন্তু মনপুরা থেকে বিভিন্ন নদী এবং সাগরের মাছ কিন্তু চলে যাচ্ছে, যার কারণে কিন্তু যারা খুচরা বিক্রেতা রয়েছে বাজারে, তারা কিন্তু ঘাট থেকে চড়া দামে কিন্তু মাছ কিনে নিয়ে আসছেন এই বাজারে। 700-800 গ্রামের ইলিশ মাছটার হালি বিক্রি করি আমরা 4000-5000 টাকা। আধা কেজি ওজন ইলিশ মাছটা বিক্রি করি আমরা 2700-2800 টাকা। এই ছিল আমার কাছে মাছ বাজারের খবর। আমরা চলে যাব চাঁদপুরে আমাদের সহকর্মী কাদের পলাশের কাছে। ধন্যবাদ। চাঁদপুর মাছঘাটে আজকে ইলিশ সরবরাহ হয়েছে 4 থেকে 500 মন, কিন্তু এই সময়টায় অন্যান্য বছরগুলোতে দেখা গেছে 12 থেকে 1400-1500 মন ইলিশ সরবরাহ হতো। স্বভাবতই ইলিশের সরবরাহ তুলনামূলক কম। ইলিশের যে দাম সরকার নির্ধারণ করে দিয়েছে, তার চাইতেও প্রায় দ্বিগুণ দরে কিন্তু এখানে ইলিশ বিক্রি হচ্ছে। স্বপ্নের বিষয় হয়ে গেছে এখন। জাতীয় মাছ ইলিশ আসলে এটা খাওয়ার সবার জন্য সম্ভব না। মাছ কিনতে এসে আসলে ঘুরে চলে যাচ্ছি। ক্রেতা আছেন, তারা কিন্তু এক প্রকার হতাশ। আর বিক্রেতারা বলছেন মাছের সরবরাহটা বাড়লে দামের উপর খুব বেশি প্রভাব পড়বে না। চাঁদপুর মাছঘাটে মাছও কম, লোকাল মাছের আমদানি কম থাকার কারণে দাম একটু বেশি। আপনার 1 কেজি ওয়েটটা 2400 টাকা কেজি। এই ছিল আমার কাছে চাঁদপুরের মাছের বাজারের সর্বশেষ। দামের উত্তাপ ছড়িয়েছে সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। 1 কেজি গোল বেগুনের জন্য গুনতে হবে 180 টাকা, 200 টাকা কাঁচামরিচ। আমদানি বাড়লেও চালের দাম আশানুরূপ কমেনি। সবজি আর চালের চড়া দামে বেকায়দায় সীমিত আয়ের মানুষ। এমনিতেই আগে থেকে চড়া সবজির বাজার, এর মধ্যে 1 সপ্তাহের ব্যবধানে আরেক দফা বাড়লো সব ধরনের সবজির দাম। পেঁপে ছাড়া বাজারে 70 থেকে 80 টাকা কেজি নিচে মিলছে না কোনো সবজি। পটল, করলা সবই আছে দাম বৃদ্ধির তালিকায়। 1 কেজি গোল বেগুনের জন্য পকেট থেকে বেরিয়ে যাবে 180 টাকা। লম্বা বেগুন কিনতে হবে 120 টাকায়, আর সিমের স্বাদ নিতে চাইলে গুনতে হবে 220 টাকা। কমছে না কাঁচামরিচের দাম। 250 গ্রামের জন্য দিতে হবে 50 থেকে 60 টাকা। লাগামহীন এমন দাম বৃদ্ধির জন্য যোগান স্বল্পতাকে দুষছেন খুচরা বিক্রেতারা। 100 টাকার নিচে কোনো সবজি নেই। এবারে যে সবজি মধ্যবিত্তের জন্য
মানে এটা একটা মানে নাজেহাল সংসারে, মানে এই সবজির জন্য আলাদা একটু ব্যয় করতে হইতেছে। পচা খাবারগুলা মধ্যবিত্ত লোকেরা যেভাবে নিতেছে, পচা খাবারগুলা পচা, মানে এগুলা মানে এমন লোকেরা নেয়, এটা মনে করেন মানে তারা নিজেরও লজ্জা পায়। আগে কিনতাম যেখানে 1 কেজি, এখন সেখানে কিনতে হয় 750 গ্রাম 500 গ্রাম এরকম করি, যে আমার তো ওই মানে এখন এবিলিটি নাই, খরচ চালানোর মতন এবিলিটি নাই, যার জন্য খাওয়া বাই কমাই দিতে হচ্ছে বাধ্যতামূলক। গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহে একটু বেড়ে গেছে দাম। এই বেগুনটা ছিল 140 180 টাকা, উস্তা ছিল 60-70, আজকে 80 টাকা কেজি। প্রতি পার কেজিতে 10 থেকে 20 টাকা বাইরে গেছে। এদের কাছ থেকে ক্ষয় করি, তারা বলে বৃষ্টিতে মাল ক্রাইসিস হয়ে গেছে। আমদানির প্রভাব পড়তে শুরু করেছে চালের মোকামে, কমতে শুরু করেছে দাম। যদিও বিক্রেতারা বলছেন এখনো বাজার বেশ চড়া। প্রতি কেজি মোটা চালের জন্য গুনতে হচ্ছে 58 থেকে 60 টাকা। রাজধানী বাজারে মানভেদে প্রতি কেজি মিনিকেট মিলছে 78 থেকে 82 টাকায়। বিভিন্ন জাতের নাজির কিনতে হবে 82 থেকে 92 টাকা কেজিতে। আমরা গরিব মানুষেরা খাই মোটা চাল, যেমন কি আপনার 28, মিনিকেট তো খাওয়া যায় না, মিনিকেট বর্তমান 80 টাকা কেজি। তো এই যে সিজনে কম থাকার কথা, কিন্তু মেলার এবং কর্পোরেট কম্পিটিশন কি মাল কিনা তারা গোডাউনজাত করে রাখে, এখন তারা দ্বিগুণ দামে বিক্রি করতে হয়। এখন 500 টাকা ইনকাম করলেও তারপর টাকা থাকতেছে না। কারণটা কি, একবেলা ভাত খাইতে গেলে আপনার 120-130 টাকা শেষ, ঠিক আছে। সারাদিনের খরচ 3 বেলা ভাত খাইতে গেলে হিসাব করে দেখেন কয় টাকা খরচ হয়। 75 থেকে 80 টাকা কেজিতে স্থির আছে পেঁয়াজের দাম। অপরিবর্তিত আছে আদা রসুনের বাজারও, বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজিতে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে ভোজ্য তেলের দাম বৃদ্ধির প্রস্তাব করেছে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সম্প্রতি সয়াবিন ও পাম অয়েলের দাম লিটারে 10 টাকা করে বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংগঠন। ব্যবসায়ীদের এই প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম $1,200 ছুঁয়েছে। দাম বৃদ্ধির প্রবণতা রয়েছে পাম অয়েলেও, যে কারণে এই দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। আগস্টের প্রথম ভাগে প্রতি লিটার পাম তেলের দাম 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু সয়াবিন তেলের দাম 189 টাকা অপরিবর্তিত রাখা হয়। এর আগে গত 13 এপ্রিল সয়াবিন তেলের দাম 189 টাকা এবং পাম তেলের দাম 169 টাকা নির্ধারণ করে দিয়েছিল মন্ত্রণালয়। এনবিআর গত 15 সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে সয়াবিন তেল আমদানিতে 1% উৎসে কর বসিয়েছে। কেবল কর্পোরেট গ্রুপ নয়, দালাল, আড়তদার ও খুচরা বিক্রেতাদের সম্মিলিত সিন্ডিকেট নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করে রেখেছে, এমন কথা জানিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তিনি জানান, সিন্ডিকেটের কারণেই কৃষকের কাছ থেকে আসা 30 টাকার পণ্য রাজধানীর ক্রেতাদের কিনতে হয় 80 টাকায়। শফিকুজ্জামান বলেন, প্রতিযোগিতা কমিশনকে সঙ্গে নিয়ে বাজার সিন্ডিকেট ভাঙতে কাজ করবে ক্যাব। পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষকদের পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া জরুরি বলেও জানান তিনি। সরকার বরাদ্দ দিলেও বেশিরভাগ কৃষি ঋণ কৃষকের কাছে পৌঁছায় না উল্লেখ করে ক্যাব সভাপতি বলেন, এর জন্য চড়া সুদে দাদন নিতে বাধ্য করা হচ্ছে। কৃষি ঋণটা বিতরণ হয় একটা আপনার ওখানে একটা সিন্ডিকেট করে, কৃষকদের সিগনেচার নিয়ে একটা গ্রুপ এটা নিচ্ছে এবং ওই কৃষকদেরকে তারা দাদন দিচ্ছে। তার কৃষকদের 1 কেজি আলু উৎপাদনে যদি 16 টাকা খরচ হয়, সেখানে সে হাই রেটে আপনার নিচ্ছে, যেটা 4% ইন্টারেস্টে নেওয়ার কথা, এবং ওই আলুটা তার কাছে বিক্রি করতে হবে। ফার্টিলাইজার পুরোপুরি একটা নিয়ন্ত্রিত। সালমান এফ রহমান সহ 27 ইন্টারন্যাশনাল গেটওয়ে IGW অপারেটরের বিরুদ্ধে মামলা করেছে নিয়ন্ত্রক সংস্থা BTRC। বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম এই মামলা দায়ের করেন। যমুনা টেলিভিশনকে তিনি জানান, 568 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক আইনের 73, 74 ও 76 ধারা সহ পেনাল কোডের 420 এবং 406 ধারায় রাজধানীর গুলশান থানায় এই মামলা দায়ের করা হয়েছে। এতে বলা হয়, প্রতিষ্ঠানগুলো IGW অপারেটর্স ফোরাম গঠনের পর লাইসেন্স এবং চুক্তিতে বর্ণিত শর্ত ও বিশ্বাস ভঙ্গ করা সহ প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতে জড়িত। নতুন টেলিকম পলিসির নানা অসঙ্গতি তুলে ধরে সমালোচনা করে আসছেন IGW অপারেটররা।
আইজিডব্লিউতে একটা ফোরাম ছিল, ওদের যে অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্ট যখন আমরা হিসাব দিতে বললাম যে অ্যাকাউন্টটা আসলে কি কাজে ব্যবহার করা হয়েছে, তখন দেখলাম ওই অ্যাকাউন্ট থেকে এইসব জায়গায় টাকা পয়সা গেছে। এগুলি আমাদের ডাউট হলো যে সব হয়তো টেলিকমের জন্য ব্যয় হয় নাই। এই জন্য আমরা দুদককে লিখেছি অনুসন্ধানের জন্য এবং এটার ব্যাপারে একটা কেস করারও সিদ্ধান্ত নিয়ে। 5 মাস ধরে বন্ধ টেকনাফ স্থলবন্দর আমদানি রপ্তানি শূন্যের কোটায়। মিয়ানমার সীমান্ত অস্থিরতা আর আরাকান আর্মির সশস্ত্র তৎপরতার প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যে। পণ্য ও অর্থ আটকে থাকায় বড় ধরনের লোকসানের মুখে ব্যবসায়ীরা। মিয়ানমারের সাথে সুদীর্ঘ স্থল ও সমুদ্র সীমান্ত থাকায় টেকনাফ স্থলবন্দরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আঞ্চলিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু মিয়ানমার সীমান্তে যুদ্ধাবস্থা ও সশস্ত্র আরাকান আর্মির আধিপত্যের কারণে 13 এপ্রিল থেকে এই স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ। বন্দরের মধ্যে সিমেন্ট আছে আর প্রায় 1200 বস্তা সিমেন্ট প্রায় জুলাই 10 তারিখ হইতেও যাবৎ বন্ধ। মালিক কে দিন এবারে একটু বাইরে করিবার কোনো সুযোগ নেই। অনেক টাকার মালামাল আমাদের পড়ে আছে, এগুলো বেরও করতে পারতেছি না, নিয়ে যেতেও পারতেছি না। মালিক কোম্পানি তারা ব্যাংক থেকে লোন নিয়ে ট্রাক কিনেছে এবং তারা ঋণগ্রস্ত হয়ে গেছে, তারা ব্যাংকে লোন শোধ করতে পারছে না। অস্থিরতা ও নিরাপত্তা ঘাটতির কারণে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় লোকসানের মুখে বাংলাদেশের আমদানি ও রফতানিকারকরা। আটকা পড়েছে বিপুল অর্থ ও পণ্য। B2B সম্পর্কের মাধ্যমে যদি পণ্য আদান প্রদান করা যায় তাহলে আমাদের অর্থনীতিও বা চাঙ্গা হবে, ব্যবসায়ীরাও আসলে ওদের ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে এবং আমাদের দেশের যে ডলারগুলো এখানে রয়ে গেছে ড্রাফট আকারে $90 লাখ, এগুলো কিন্তু ওইটার বিনিময়ে আমরা পণ্যগুলো দেশে নিয়ে আসতে পারবো। $2,15,000 FDD এখন আটকে আছে। আমদানি রপ্তানি খাতে আপনার বলা যায় জিরো হয়ে গেছে, বলতে গেলে 100% কমে গেছে। টেকনাফ স্থলবন্দর বন্ধ থাকায় প্রতি মাসে 120 কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। অন্তত 2000 শ্রমিক এবং C&F এজেন্ট কর্মী বেকার। আলুগুলো সবই পচে গেছে, যেগুলো এক্সপোর্টের প্রক্রিয়া ছিল। তারপরে এখানে সফট ড্রিঙ্কস আছে, সিমেন্ট আছে, সানাসুর আছে, চিপস আছে, ওয়াটার আছে, এগুলোই মূলত আছে। কমিটি করে দিয়েছে যে এটা কিভাবে ফেরত দেওয়া যায় সেই মতামত নেওয়ার জন্য। আল আমিন শিকদার, যমুনা নিউজ। রেলের ওয়াগন সংকটে ব্যাহত হচ্ছে রংপুর অঞ্চলের 5 জেলার জ্বালানি তেল পরিবহন। প্রতি মাসে 2.5 কোটি লিটার চাহিদার বিপরীতে এখন সরবরাহ হচ্ছে মাত্র 30 লাখ লিটার। পেট্রোল পাম্প মালিকরা বলছেন দীর্ঘ এই সমস্যা সমাধানে আগ্রহ নেই কর্তৃপক্ষের। দাবি জানানো হয়েছে পার্বতীপুর থেকে রংপুর পর্যন্ত ব্রডগেজ লাইন সংযুক্ত করার। দেশের খাদ্য চাহিদার অন্যতম বড় যোগান আসে রংপুর সহ উত্তরের 5 জেলা থেকে। খাদ্য উৎপাদন নিশ্চিতে প্রতি মাসে যমুনা, মেঘনা ও পদ্মা পেট্রোলিয়াম ডিপো থেকে জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মতে প্রতি মাসে চাহিদা প্রায় 2.5 কোটি লিটার হলেও গত মাসে সরবরাহ হয়েছে মাত্র 30 লাখ লিটার। ডিপোগুলোর সামনে বিভিন্ন জেলা থেকে আসা লরির ভিড়। প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে না পেরে ব্যবসায়ীদের অনেকেই ছুটছেন বাঘাবাড়ি ও পার্বতীপুর ডিপোতে। সবাই যেভাবে যে পাচ্ছে নিয়ে যাচ্ছে, ট্যাঙ্কি ঠেলে নিয়ে যাচ্ছে, এভাবে কি লুটের মাল। রংপুরে আমাদের গাড়ি ভাড়া 8,000 টাকা সাপোজ ধরে, আর যদি বাঘাবাড়ি থেকে নেই বাঘাবাড়ি থেকে ডাবল হয়ে যায় এইটা। আর যদি পার্বতীপুরে নেই দেখা যায় 11,000 বা 10,000 টাকা পড়ে, দেখা যায় 1-2 টাকা একটু বেশি পড়তেছে আমাদের। আগে সপ্তাহে 2 গাড়ি আসতো, 2টা ওয়াগান, এখন মাসেও একটা আসে না। বিবিসি বলছে প্রতি মাসে রংপুরের 3টি ডিপোতে রেলওয়ের 24টি র্যাকের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হতো, অথচ বর্তমানে সরবরাহ করা হচ্ছে মাত্র 6টি র্যাকে। অভিযোগ রেলওয়ে কর্তৃপক্ষ ওয়াগন সরবরাহ না করায় এই পরিস্থিতি। সমাধান হিসেবে পার্বতীপুর থেকে রংপুর পর্যন্ত পাইপলাইন স্থাপন ও ব্রডগেজ লাইন বসানোর দাবি তাদের। তেল শর্ট এটা কথাটা বলা যাবে না, আমরা পৌঁছাইতে পারতেছি ঠিক করতে। এটা রেলওয়ের ঘাটতি, একের ঘাটতি, ইঞ্জিন নাই, এসব কারণে আমরা দাবি জানিয়ে আসছি মিটার গেজ লাইনের, কিন্তু সেটাও তারা করতেছে না, ওয়াগনের কোনো সমাধান করতেছে না। আর অ্যাডমিনিস্ট্রেশন আমরা অলওয়েজ আমরা নক করতেইছি। ওয়াগন সংকট উত্তরণের চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমাদের রংপুরে যে গাড়িটা, এটা আগের সপ্তাহে 2টা পর্যন্ত আসতো আর কি, 2টা অনেক ক্ষেত্রে 3টাও আসতো, এটা এখন দেখা যাচ্ছে মাসে 2টা 3টা হয়েছে বা তারও কম।
দেশের অন্যতম প্রধান খাদ্য ভাণ্ডারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। মালয়েশিয়া আয়োজিত হালাল শোকেজের 21তম আসরে বিশ্বের 38টি দেশের সাথে অংশ নিয়েছে বাংলাদেশ। মেলায় খাদ্য ও পানীয়, মডেস্ট ফ্যাশন, প্রযুক্তি ও প্যাকেজিং, ই কমার্স সহ মোট 14টি ক্লাস্টারে অংশ নেয় বিশ্বের মোট 39টি দেশের 1019টি প্রতিষ্ঠান। 4 দিনব্যাপী এই মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের 8টি শিল্প প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরো মহাপরিচালক বেবি রানী কর্মকার, ভারপ্রাপ্ত হাইকমিশনার মুসাম্মদ শাহনারা মনিকা পরিদর্শন করেন বাংলাদেশি প্রতিষ্ঠানের বিভিন্ন স্টল। আগামীকাল শেষ হবে এই আয়োজন। সরকারি বাজেট সংকোচন নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয় আন্দোলনকারীদের। বৃহস্পতিবার দেশজুড়ে মিছিলে অংশ নিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার লক্ষাধিক শ্রমজীবী মানুষ। আগের সরকারের বাজেট বাতিল করে জনসেবা খাতে বাজেট বাড়ানো, ধনীদের কর বৃদ্ধি এবং পেনশনের দাবিতে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। প্যারিসে আন্দোলনের এক পর্যায়ে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এ সময় সংঘর্ষে আহত হয়েছে অন্তত 3 জন এবং গ্রেফতার করা হয়েছে প্রায় 150 জনকে, জানায় ফরাসি মিডিয়া। আন্দোলন প্রতিরোধে এদিন প্রায় 80,000 পুলিশ মোতায়েন করা হয়েছিল শহর জুড়ে। দর্শক, এখানে এখনকার মতো শেষ করছি বিজনেস টুডের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।